নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো কামের কারাগার। কঠোরভাবে প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো কামের কারাগার। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বলতে গেলে শরীরের সব থেকে বিপজ্জনক অঙ্গগুলো প্রায় দৃশ্যমান। এমনই একটা পোশাক পরেছে সোনিয়া। সোনিয়া টাইটেলটা যদিও সব জায়গায় সমানভাবে সে ব্যবহার করে না। এ দেশে থাকতে তার ভালো লাগে না। উদ্দেশ্য বিদেশে পাড়ি জমানো। কিন্তু তার জন্যে তো প্রচুর অর্থের দরকার। শুধু স্মার্টনেস দিয়ে তো আর কাজ হবে না। কাজেই ওই বক্ষ বিভাজিকা, নাভি আর উরুর সামান্য একটু যদি দেখানো যায় তাহলে বোধহয় অনেক কাজই চটজলদি সমাধান হয়ে যেতে পারে। এমনই একটা মনোবৃত্তি সোনিয়ার রয়েছে বরাবর। একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সে। বাবা চাকরি করতেন, মা ঘর বাড়ি সামলাতেন। বর আছে, সে বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে, তাও প্রায় 12 বছর হতে চলল। সোনিয়া তার দিদির থেকে অনেকটাই বয়সে ছোট। মা বাবা ঘরে থাকলে সোনিয়ার স্বাধীনতা থাকে না, তাই পড়াশোনার অছিলায় সে হোস্টেলে থাকতে শুরু করেছে। এইখানে সালোয়ার কামিজ পরে বেরোনোর পর কোনো একটা বারে গিয়ে সেটা পরিবর্তন করতে খুব একটা অসুবিধে হয় না সোনিয়ার। ইতিমধ্যেই তার বান্ধবীর অ্যাকাউন্টে সে অনেকগুলো টাকা গুছিয়ে ফেলেছে। আজকেও সে চলেছে, ওই যে বললাম, শরীরের বিপজ্জনক অঙ্গগুলো বার করে। একটু বসতে গেলে, একটু নিচু হতে গেলে যেখানে দৃষ্টি আটকে যাবে। সৃষ্টিকর্তার কৃপায় রূপ তো খুব একটা কম নেই তার। ভরিয়ে দিয়েছেন তিনি, কি দেননি! সুঢৌল বক্ষ, উরু, পাতলা কোমর, মাথা ভর্তি কোকড়ানো চুল, এমনকি যেইখানে তিল থাকলে বিশেষ আকর্ষণ পায় শরীরটা, ওই বক্ষ বিভাজিকার ঠিক বাঁদিকটা ঘেঁষে। শুধু তিল পরিদর্শনের জন্য নয়, তিলের সঙ্গে সঙ্গে আরো কিছু যদি দেখা যেত, এমনই পোশাক সে পরেছে আজ। যখন সে বাড়ি প্রবেশ করল তখন তার ওই লাল পোশাক পরিহিত সদ্য যৌবন ফুটে ওঠা 21 বছরের শরীরটা রীতিমতো লালা ঝরাতে শুরু করে দিল 30 থেকে আরো বেশি বয়সী পুরুষদের। এই বারে যারা মদ্য পরিবেশন করেন তাদের মধ্যেও অনেকে ভুল করে কাঁচের গ্লাসটা পর্যন্ত ভেঙে ফেলে। সপ্তাহে একদিন যায় সে, আর একদিনেই লুটে ছেড়ে দেয় কত লোকেদের। সামান্য একটা খেলা খেলতে গিয়ে তার দৈহিক পরিদর্শনে যদি এত ইনকাম হয়, না, তাই বলে বিছানায় সোনিয়া শোবে না। এই বিষয়ে সে যথেষ্ট বুদ্ধিমতী। বাড়ি ঢুকে চেয়ারে বসলো সে। এমন করেই বসলো তার ভেতরের প্যান্টিটা পর্যন্ত দেখা যাচ্ছে, অর্থাৎ উরুর এতটাই ওপরে সেই পোশাকটা রয়েছে। ইয়েস ম্যাম, আজকে কি দেব? যেটা রোজ দাও। বলতে হবে? না ম্যাম, আসলে 7 দিন পর এলেন তো, কি নিয়েছেন ভুলে গিয়েছি। ও রিয়েলি? মনে করো। এমন করলে কি করে হবে? কপালের চুলটা হাত দিয়ে সরিয়ে নেয় সোনিয়া। তার চোখ
খুঁজছে এমন কোনো মুরগি যার মাধ্যমে খেলাতে সে জিতে নেবে অনেকগুলো টাকা। এই বারে শুধু যুবক যুবতীদের ভিড়ের মাঝে মত্ত সেবন আর অশ্লীল নাচের সাথে সাথে একটা খেলাও চলে, জুয়া খেলা। আর সেই খেলাতে সোনিয়া সিদ্ধহস্ত। না পারলেও ওই লালা ঝরানো পুরুষগুলো তার দিকে তাকিয়েই টাকা ঢালতে ব্যস্ত। সুতরাং আজকে খুব একটা লোকজনের ভিড় না দেখে সোনিয়ার মুড খারাপ হয়ে যাচ্ছে। দুপেক খাওয়ার পর বারের ছেলেটি বলল, ম্যাম আর কিছু? আর একটা। কিন্তু ম্যাম অলরেডি আপনি দুটো নিয়ে নিয়েছেন। তাতে তোমার প্রবলেমটা কি? যখন বলছি তখন দাও। ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে বাবা ফোন করেছে। এই সময় ফোন রিসিভ করা যাবে না, বলতে হবে টিউশনিতে গিয়েছিলাম। আরেক পেগ খাওয়ার পর চেয়ার থেকে যেই নামতে যাবে অমনি সোনিয়ার চোখ আটকে গেল বাড়ির একদম মেন দরজার কাছে। শক্ত সামর্থ্য বছর 37 কি 38-এর এক যুবক প্রবেশ করছে। উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি, একটা ব্লু কালারের টি শার্ট পরা, তার সাথে কালো রঙের প্যান্ট, হাতে দামি ঘড়ি, গলায় সোনার চেন, আরেক হাতে বোধহয় রিসলেটও রয়েছে। জোড়া ভ্রু, মাথা ভর্তি চুল, ঠোঁটে এক চিলতে হাসি, হাতে আবার গাড়ির একটা চাবি। কাঁচের দরজার বাইরেটায় একবার চোখ বুলিয়ে নেয় সোনিয়া। আরে হেকেই তো আজ মুরগি করা যাবে। তবে বউটাও নেই তো। অনেকেই আছে স্ত্রী নিয়ে ঢোকে, স্বামী ঢোকার কিছুক্ষণ পর স্ত্রীরা এন্ট্রি নেয়। বেশ কিছুক্ষণ ছেলেটিকে পরিদর্শন করলো সোনিয়া। না, স্ত্রী বা গার্লফ্রেন্ড নেই, সুতরাং একটা মুরগি পাওয়া গেছে। ছেলেটি সোজাসুজি এসে ওই খেলা কাউন্টারে ঢুকলো, যেখানে এখন জুয়ার আড্ডা বসবে। ওই কাউন্টারে চট করে সবাই এন্ট্রি করতে পারে না, মদ মাতালদের জন্য তো নয়। ওখানে যারা হালকা খান তাদের জন্য দরজা খোলা। দারোয়ানের সামনে আবার কার্ড দেখাতে হয়। ছেলেটিও দেখালো। সোনিয়ার চোখ সেখানে আটকে। বারে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বলল, বিলটা এসে দিচ্ছি। ওকে ম্যাম। ছেলেটি জানে সোনিয়ার বিজনেস পলিসিটা। দারোয়ানের কাছে গিয়ে দাঁড়াতেই দারোয়ান ঢোক গিলে কার্ড দেখতে চাইল। সোনিয়া তার বাঁ হাতটা দারোয়ানের মুখের ওপর দিয়ে বুলিয়ে, বুকের ওপর বুলিয়ে প্যান্টের কাছে এনে ছেড়ে দিতেই দারোয়ানের ঘাম ছুটে গেল। কিছু না দেখেই সে দরজা খুলতেই সোনিয়া ভেতরে ঢুকলো। এই ঘরে বারের কোনো সাউন্ড আসে না, মিউজিকও শোনা যায় না। এখানে পুরুষ মানুষের কণ্ঠ, কিছু কিছু নারী আছে, আর হেরে যাওয়া আর জিতে যাওয়ার শব্দ। এক্সকিউজ মি, বলে সোনিয়া, আমি টাকা লাগাতে চাই। শুরু হলো খেলা। বেশ কয়েকটা রাউন্ড পরপর সোনিয়াকে জিততে হবে, যাতে ওই নব যুবকটিকে আকর্ষিত সে করতে পারে। যুবকটি অন্য কাউন্টারে খেলছে। খেলতে খেলতে বেশ কয়েকবার হেরেও গিয়েছে। সোনিয়া দেখতে পাচ্ছে বেশ পয়সাওয়ালা ঘরের ছেলে একবারে 10, 15, 20 লাগিয়ে দিচ্ছে সে খেলায়। অর্থাৎ কোটিপতি ছাড়া তো এটা সম্ভব নয়। বেশ কয়েকটা রাউন্ড জেতার পর সোনিয়ার কাছেই ছেলেটি যেচে এলো। এক্সকিউজ মি। ইয়েস। সোনিয়া এমন করে চোখের সামনে থেকে চুলটা সরিয়ে তাকালো যেন তার চোখের পাতা দুটোই ছেলেটিকে আকর্ষিত করছে। আপনার নাম? সোনিয়া। আমি কি সাহায্য করতে পারি? সোনিয়ার কথা বলার স্টাইলটাই আলাদা। নিজের নাম বলে সেই ব্যক্তির নাম জিজ্ঞাসা করার প্রতি সে খুব একটা গুরুত্ব না দিয়ে বরং কি করলে সাহায্য হতে পারে সেই প্রশ্নটা ছুড়ে দিল। ছেলেটি বলল, আমি আমি আপ্যায়ন আপ্যায়ন সান্যাল। হো, এখন আপনাকে আপ্যায়ন করতে হবে নাকি? আরে না না, এসব কি বলছেন? আপনি দারুণ খেলছেন, দারুণ চালছেন, একটু খেলে দেবেন? যদি জিততে পারেন তাহলে 25%। অত কম পার্সেন্টে সোনিয়া খেলে না। 50-50? ওকে, ডান।
বেশ কয়েকটা রাউন্ড জেতার পর হারিয়ে যাওয়া টাকাগুলো সব ফেরত পেল আপ্যায়ন। খেলা বেশ জমে উঠেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। সোনিয়ার বাড়ি ফেরার সময়। কিন্তু এত অল্প অ্যামাউন্টে নিয়ে বাড়ি ফিরলে বিদেশ যাওয়ার অনেক দেরি হয়ে যাবে। কাজেই এইবার আসল চালটা চালতে হবে। ইস, রাত হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি হোস্টেলে থাকি তো, ঢুকতে দেবে না। আমি এখন আসি। হো, তুমি চলে যাচ্ছ? ইতিমধ্যেই পরিচয় পর্ব আপনি থেকে তুমিতে চলে গিয়েছে। শুধু তাই নয়, কয়েক রাউন্ড জেতার পর একে অপরকে হাক করাও হয়েছে। ওইটা খেলার ঘোরে হতেই পারে, কিন্তু এখন তো বিষয়টা আর খেলার ঘোরে নয়। এখন একটু আকর্ষিত করতেই হবে দেহটা দিয়ে। গায়ে ঢলে পড়ার মতো পড়ে যাওয়ার ভান করলো সোনিয়া। উস, সো সরি। লাগলো? না না, ইটস ওকে। বেশি খেয়ে ফেলেছ? না, আসলে ওই তখন বসেছিলাম। আজ মনটা একদম ভালো নেই। কেন, কি হয়েছে? আজকে আমার ঠাকুরদার মৃত্যুবার্ষিকী। কোথায় কি বলতে হয় হয়তো এরা জানে না। ঠাকুরদার মৃত্যুবার্ষিকী পালন করতে শেষ পর্যন্ত বাড়ে। যদিও আপ্যায়ন কথাটা খুব একটা গায়ে লাগালো মনে হলো না, বরং সে বলল, হো তাই? তাহলে তো খুব দুঃখে। তা তোমাকে বাড়ি পৌঁছে দেবো? ও আপ্যায়ন, তুমি বড্ড বেশি ভুলো। আমি বাড়ি কেন যাব? আমি হোস্টেলে থাকি। আর এটাই তো দুঃখের কারণ। ঠাকুরদার মৃত্যুর সময় তাকে দেখতেও যেতে পারিনি। হয়তো ভদ্র ঘরের ছেলে হলে মনে মনে ভাবতো, বাবা, ঠাকুরদার মৃত্যুবার্ষিকীতে তার নাতনি এসে বারে মদ খাচ্ছে আর এই পোশাক পরে। ভাগ্যিস যায়নি, তাহলে তো আর 5টা সস্তা মেয়েদের মতো ভাইরাল হয়ে যেত মেকআপ টেকআপ করে মৃত্যুবার্ষিকী পালনে। যাই হোক, আপ্যায়ন বলল, ও তাহলে তোমাকে হোস্টেলে ড্রপ করে দিই। এই তো মুরগি লাইনে এসেছে, যদি তোমার দেরি না হয়। বার থেকে বেরোনোর পর শুরু হবে আসল খেলা। সোনিয়া ঠিক যেভাবে আলাপ শুরু করে ঠিক সেইভাবে। বাইরেটা হালকা হালকা ঠান্ডা পড়েছে। এমন বিপজ্জনক পোশাক পরলে সব জায়গাতেই ঠান্ডা লাগবে। কাজেই বার থেকে বেরোনোর পর, উফ, বাইরেটা বড্ড বেশি ঠান্ডা। আউচ! এমন করলো যেন পরিষ্কার রাস্তার মধ্যে ওর জন্য কেউ বেল কাঁটা পুঁতে রেখেছে। আহ, ইস, কি হয়েছে? পায়ে বোধহয় কাঁটা ফুটেছে। হাই হিলের জুতোটা সরে গিয়ে পায়ের গোড়ালি থেকে টপ টপ করে রক্ত। কিছুই না, ওই জুতোতেই কোনো সিস্টেম করাই থাকে, পিন জাতীয় কিছু। ইস, এ তো অনেকটা রক্ত বেরোচ্ছে। আপ্যায়ন ওখানেই বসে সোনিয়ার পাটাকে কোলের ওপরে নিয়ে দেখছে। ইস, ডক্টরের কাছে যাবে? না না, কি যে বলো, আসলে আমি হেঁটেই চলে যাব এইখানেই। না না, তা কি করে হয়? এই অবস্থায় তোমাকে এখন হোস্টেলে যেতে হবে না। তুমি যদি কিছু মনে না করো, এই শহরে আমার একটা ফ্ল্যাট আছে, সেখানে গিয়ে তুমি আজকে রাতে থাকতে পারো। তারপর না হয় হোস্টেলে পৌঁছে দেবো। আর আমার ঘরে ফার্স্ট এড বক্সও আছে, যাবে? এই তো, এত সহজে? সোনিয়া তবুও বলল, তোমার স্ত্রী নেই? আমি এখনো বিয়েই করিনি। ও, তুমি আমায় খারাপ ভাবছো নিশ্চয়ই। ভাবছো আমি একটা বাজে মেয়ে। তোমার সাথে আলাপ হলো সবে মাত্র, আর এরই মধ্যে আমি তোমার সঙ্গে তোমার ঘরে। হে বাবা, আমি এত কিছু ভাবিনি। তোমার এখন পায়ে ব্যথা লেগেছে, সুতরাং তোমার এখন চিকিৎসার প্রয়োজন। তাছাড়া আমি এত কিছু ভাবিনি তুমি যেটা ভাবছো। ও সত্যি? আপ্যায়ন, তুমি সবার থেকে আলাদা। সোনিয়া আপ্যায়নের গলা জড়িয়ে ধরে। আপ্যায়ন ওকে কোলে তুলে নেয়। আপ্যায়নের হাত দুটো ভারী অস্থিরতাপূর্ণ জায়গায় রয়েছে। সে কিন্তু ঘামছে না। রীতিমতো স্মার্টলি সোনিয়াকে কোলে করে তার কালো গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির ভেতরে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। নিজে বসে ড্রাইভ শুরু করলো। তুমি এই শহরে নতুন? হ্যাঁ, নতুনই। বাবার কাছে এসেছিলাম। ও, তোমার বাবা এখানে থাকেন? হ্যাঁ, থাকেন বলতে চাকরি করতেন। আমি আসলে বিদেশেই পড়াশোনা করে বড় হয়েছি তো, তাই। ও
তেমনি বাবার সঙ্গে দেখা করতে এসেছো? কি করো তুমি? আপ্যায়ন নিজের পরিচয় দিতেই সোনিয়ার চক্ষু চড়ক গাছ। সান্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম কে শোনেনি? সবাই জানে, আর সোনিয়া জানে না তা তো নয়। পরিচয় পেয়ে সোনিয়া রীতিমতো অবাক। হো, ওই গ্রুপের কে? ওই গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টরের আমি একমাত্র ছেলে। এখন সব দায়িত্ব আমার উপরে। হো, ও মাই গড, এটা তো একটা বিরাট বড় ব্যাপার। কোম্পানির নামটা কোথায় যেন শুনেছি। হ্যাঁ, শুনতেই পারো। আমাদের কোম্পানির শাখা তো আর শুধু এই দেশে নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ও, সোনিয়া চুপ হয়ে যায়। একবার চুল সরায়, একবার পিঠের কাছে হাত রাখে, একবার পায়ের কাছে, মানে শরীরী ভাষার মাধ্যমে আকর্ষণ করার চেষ্টা। বেশ খানিকটা পথ যাবার পর আপ্যায়ন বলে, চলে এসেছি, তুমি নামতে পারবে নাকি কোলে করে নিয়ে যাব? এইবার আপ্যায়নের চোখের মধ্যেও একটা দুষ্টমির ঝিলিক। সোনিয়া একগাল হেসে বলে, কোলে করে নিয়ে চলো। হাত দুটো উঁচু করে দেয় সে, যদিও তার সাইডের ছোট্ট ব্যাগে ঘুমের ওষুধটা তৈরি। সে শরীর বিক্রি করে না। হ্যাঁ, হয়তো কিছুটা যৌবন ভাব দেখায়। আপ্যায়ন কাকে ফোন করতে তার গাড়িটা নিয়ে যাওয়ার জন্য একটি বাচ্চা ছেলে এলো। নে, গাড়িটাকে ঢুকিয়ে দে। মেয়েটিকে কোলে করে নিয়ে আপ্যায়ন যখন ঢুকছে তখন অনেকেই তার দিকে তাকিয়ে রয়েছে। এইটা বুঝি তোমার বাবার ফ্ল্যাট? না না, এইটা আমার নিজের। বাবারটা ভেতরের দিকে, মানে শহরের একটু বাইরে। ও আচ্ছা, উনি তো অত বড় কোম্পানির একজন ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, তা উনি কখনো এখানে আসতেন না? হ্যাঁ, আসতেন, থাকতেন, তবে বয়স হয়েছে তো খুব একটা এখন আর পছন্দ করেন না। এখন একটু নিরিবিলি থাকাটাই বেশি পছন্দ করেন। ততক্ষণে ওরা লিফটে উঠে পড়েছে। তখনও সোনিয়া আপ্যায়নের কোলে। সে খুব একটা ওজনে ভারী নয়। তার স্লিম ফিগারে চাক্ষুষ সৌন্দর্য দর্শনের এমন সুযোগ কম পুরুষই পায়। ঘরের দরজাটা খুলে আপ্যায়ন যখন বেডরুমে ওকে বসায় তখন সোনিয়া বলে, খুব সুন্দর তোমার ঘরটা, কত দামি দামি জিনিস দিয়ে সাজানো। ইস, শুধু শুধু দেখি, পাটা দেখি। ততক্ষণ আপ্যায়ন ফার্স্ট এড বক্সটা নিয়ে এসেছে। ওর পাটাকে নিজের কোলের ওপর তুলে রীতিমতো পরিচর্যা করছে। অনেকটা কিন্তু কেটে গিয়েছে। তুমি যদি বলো আমি ডক্টরকে খবর দিতে পারি, একটা টক্সাইড নিতেই হবে কিন্তু। না না, আমার ইঞ্জেকশনে বড্ড ভয়। কথাটা বলে সে আপ্যায়নের টি শার্টটা টেনে ধরে। এতে দুটো মানুষের ঠোঁট দুটো খুব কাছাকাছি চলে আসে। আপ্যায়ন সোনিয়ার গায়ের পারফিউমের গন্ধটা পাচ্ছে, সোনিয়াও পাচ্ছে তার আফটারশেপের গন্ধের সাথে সাথে সম্পূর্ণ শরীরের ঘ্রাণটা। একটা মারাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছে, যদিও সোনিয়া জানে কতটুকুতে গিয়ে কোথায় থামতে হবে। আপ্যায়ন ওর পায়ে ভালো করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর বলে, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে পারো, আর তুমি এই বেডরুমে আজ শো, আমি ওই দিকটায় থাকছি। একটা বড় সোফা তার দিকে ইঙ্গিত করে। এই শোনো, খাবার অর্ডার করি? নিশ্চয়ই, আমার বড্ড খিদে পেয়েছে। না খেলে তো আর খাবারের মধ্যে ওষুধ মেশানো যাবে না। হ্যাঁ, ওষুধ না মেশালে এইভাবে থাকাটাও ঠিক না। সুতরাং খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গেই একটি ছেলে এসে খাবার দিয়ে যায়। সোনিয়া তখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছে। আপ্যায়ন ওকে একটা পোশাক দিয়েছে, সেইটা পরেছে, যদিও পোশাকের ভেতরে শরীরটা সম্পূর্ণভাবেই বেআব্রু। তবুও সোনিয়া জানে কোথায় গিয়ে থামতে হবে। এক্সকিউজ মি, হ্যাঁ এসো। সোনিয়াকে অমন একটা পোশাক পরা দেখে অনেকটা হাউস কোটের মতো বেশ ভালো লাগে আপ্যায়নের। ফ্রেশ হয়েছ? এই তো হলাম। সোনিয়ার খোলা চুল থেকে তখন টপ টপ করে জল পড়ছে, ঠোঁটে, কপালে, এমনকি বক্ষ বিভাজিকার কাছেও সদ্য বিন্দু বিন্দু জল।
সোনিয়া একটু আগে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিয়েছে। খুব ভালো করে ওই বডি ওয়াশ দিয়ে স্নান করেছে সে। পায়ের এই ক্ষতটা তো প্রত্যেক 6 মাস অন্তরই একবার করে হয়, তারপর আবার সেই পায়ের ক্ষত ঠিক হয়ে যায়। তোমার খাবারটা তুমি খাবে না? খাবো, জলটা নিয়ে আসি। আপ্যায়ন জল আনতে যাচ্ছে যখন, ঠিক তখনই আপ্যায়নের স্যুপের মধ্যে ওষুধটা মিশিয়ে দেয় সোনিয়া। আপ্যায়ন চলে আসে। হ্যাঁ, এই তো, বসো। হ্যাঁ, খাচ্ছি। স্যুপের বাটিটার মধ্যে ভালো করে ওষুধটা মিশিয়ে দিয়েছিল সোনিয়া, কিন্তু আপ্যায়নের যে কি হলো। সোনিয়া নিজের বাটি থেকে এক চুমুক স্যুপ খেলো, তারপর আপ্যায়নকে বলল, তুমি কি খাবে না? হ্যাঁ, খাবো, ওই একটা জরুরি ফোন এসেছে, তাই তুমি খাও, আমি আসছি। কানে ফোনটা দিয়ে আপ্যায়ন ব্যালকনির কাছে যেতেই সোনিয়া ভালো করে বোঝার চেষ্টা করছে আসলে কোন বাটিটায় মেশালো, ওইটা না এইটা। কথা বলতে বলতে মাথা কেমন গুলিয়ে গেছে বেচারির। অতএব সে আপ্যায়নের বাটিটা নিজের দিকে নিয়ে নিজের বাটিটা আপ্যায়নের কাছে এগিয়ে দিল। বলা যায় না, যদি খেতে খেতে আপ্যায়ন একটু চালাকি করে, খাইয়ে দেয়। একটা নারী পুরুষ যখন একা থাকে তখন সমস্ত বাঁধই ভেঙে যায় তাদের দুইজনের মাঝখানে। সরি, ইটস ওকে, এইবার খেয়ে নাও, স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে তুমি খাও। যা ভেবেছিল সোনিয়া ঠিক তাই, ও জানতো। কিন্তু আপ্যায়ন সে কি করলো? সোনিয়ার স্যুপের বাটি থেকে স্যুপ না নিয়ে বরং সোনিয়া যেই বাটিটা স্যুপ খাচ্ছে সেইখান থেকে এক চামচ স্যুপ তুলে সোনিয়ার মুখের সামনে ধরতেই সোনিয়া বলল, হে বাবা, আমারটা থেকে? হ্যাঁ, আমি না বড্ড বেশি খুঁতখুঁতে মানুষ, অ্যাকচুয়ালি এঁটো খাওয়াটা একদম পছন্দ করি না। তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই। বেচারি পড়লো মহা ফাপড়ে, বলতেও পারছে না ওতে যে ঘুমের ওষুধ মেশানো। এইবার কি হবে? যাক, যদি আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি তাতেই বা অসুবিধে কোথায়? আপ্যায়নকে দেখে তো ভারী জেন্টলম্যান বলেই মনে হচ্ছে, ও নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করবে না। আকাশ জুড়ে ভারী মেঘ হয়েছে। শহরের আকাশ ছাদে দাঁড়িয়ে দেখতে বেশ সুন্দরই লাগে। বিরাট বড় এই ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে শহরটাকে যেন হাতের মুঠোয় বলে মনে হচ্ছে। দূরের আকাশে মেঘের গুরু গুরু গর্জন ধ্বনি, বিদ্যুৎ চমকাচ্ছে। একদিকের আলো ঝপ করে নিভে গেল, হয়তো কোনো গ্রামাঞ্চল বা বস্তি এলাকার হবে। এইখানে দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত শহরকে দেখা যায়, তবে এই শহরের সবকটা আলোই তখনও জ্বলছে। ভারী বর্ষণ বা প্রাকৃতিক দুর্যোগকে এরা বোধহয় খুব একটা ভয় পায় না, কাজেই ফ্ল্যাটেও আলো জ্বলছে। সামান্য একটু স্যুপ খেয়ে জল খেয়ে সোনিয়া ব্যালকনির দিকে আসতে যায়। এ কি, তুমি আসছো কেন? পায়ে লাগবে। ওহ, অত লাগেনি। সোনিয়ার মাথাটা ঝনঝন করছে। মাথাটা কেমন ঝনঝন করছে জানো তো, দপদপ করছে, যন্ত্রণা হচ্ছে বোধহয়। হবে না, পায়ে লেগেছে বলেই বোধহয়। আহা। আপ্যায়ন ওকে হাত ধরে কাছে নিয়ে আসে। আপ্যায়ন নিজেও ফ্রেশ হয়েছে এবং তার পোশাকটাও বেশ পরিবর্তনীয়। সে গেঞ্জি পরে রয়েছে সাদা রঙের, এতে তার বুকের মাসলসগুলো আরো বেশি সুন্দর লাগছে। আর বড় একটা ঘরে পরার প্যান্ট। হাতে ঘড়িটা খুলে রাখলেও ব্রেসলেটটা সে খোলেনি, গলায় চেনও রয়েছে। কানে ফোন দিয়ে কার সাথে যেন কথা বলছিল, বোধহয় বিজনেস ডিল। তখন পেছন দিক থেকে ওর পিঠের পেশিগুলো দেখে সোনিয়ার কোথাও যেন একটা চিনচিনে যন্ত্রণা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল আজ যদি একটু নষ্ট হতে পারতাম। এত মানুষের সাথে মিশলাম, এতজনকে ঠকালাম, এত সুন্দর একটা দেহধারী পুরুষকে এই প্রথম নিজের সামনে দেখছি। একে পরিপূর্ণভাবে গ্রাস করতে পারলে খুব ভালো হতো, কিন্তু না। আমি এতদিন যাদের যাদের জীবন নষ্ট করেছি তাদের কারো সঙ্গে যদি এর চেনা জানা হয়, অবশ্য হবেই বা কি করে। তারা প্রত্যেকেই হয় দেশ ছেড়ে পালিয়েছে, নয় সুইসাইড করেছে, কাজেই নষ্ট তো হওয়া যেতেই পারে। আপ্যায়নের পিঠের কাছে হাত রাখে সোনিয়া।
যেন মনে হচ্ছে এই ভারী বর্ষণের আকাশ, এই বৃষ্টি, এই ফ্ল্যাটে একা থাকা সব মিলিয়ে প্রকৃতিও যেন চাইছে আজ ওদের মধ্যে এমন কিছু একটা হোক যাতে হাম তুম এক কমরে মে বন্ধ হো और চাবি খো যায়। বাহ, রোমান্টিক হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, আসলে হোস্টেলে থাকি তো তাই। তাই মানে ছেলে মেয়ে একসঙ্গে নাকি? হ্যাট, কি যে বলো, আমি আলাদাই থাকি। আমার বাড়ি গ্রামে, ওই বাবা মা আর আমি। দিদির বিয়ে হয়ে গিয়েছে। হো, তুমি একা একা থাকো, ভয় করে না? খুব ভয় করে জানো আপ্যায়ন, খুব ভয় করে। আপ্যায়নের বাঁ হাতটা নিয়ে নিজের বুকের কাছে রাখে সোনিয়া। দেখো, ভয়ে আমার বুকটা কেমন ঢিপঢিপ করছে। তুমি যে বললে তোমার মাকে মাথা যন্ত্রণা করছে, খুব, একটু চিপে দেবে? কি মাথা? তা নয়তো কি, অসভ্য কোথাকার। সোনিয়া বুঝতে পারছে আপ্যায়ন চলে আসছে ওর হাতের মুঠোয়। কোলে করে নিয়ে যাব? চলো না, তোমার কোলে উঠতে ভালোই লাগছে। কোলে করে আপ্যায়নকে আবার বেডরুমে নিয়ে আসে। খাটে শুয়ে গায়ে চাদর দিয়ে বলে, তুমি চুপ করে চোখটি বুঝে শোও, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। শোনো না। কি? তোমার সঙ্গে আমার এই মুহূর্তগুলো কাটাতে খুব ভালো লাগছে আপ্যায়ন। মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে, মনে হচ্ছে তোমার মধ্যে আমি। থাক, আর কথা বলো না, মাথা ব্যথা বাড়বে। আপ্যায়ন, তুমি বুঝতে পারছো না। সোনিয়া ওর হাত দিয়ে আপ্যায়নের চুলের মুঠি ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। আপ্যায়নও ওর গালটা ধরে ঠোঁটে ডুব রাখে সোনিয়ার। কতক্ষণ জানে না, তবে দুটো মানুষ আজ দুজনের লালা বর্ষণে আর জৈবের স্পর্শে একে অপরের কাছে যেন দেহের খিদে মেটাচ্ছে। এ তো কোনো ভালোবাসার অস্তিত্ব হতে পারে না। আপ্যায়নের ঠোঁট তখন পাগলের মতো সোনিয়াকে আবিষ্কার করার চেষ্টা করছে। তার ওষ্ঠ যখনই ওই পোশাকের দড়ির কাছে আসে, ঠিক তখনই সোনিয়া দেখতে পায় আপ্যায়ন মাথায় হাত দিয়ে বসে পড়ে। ওষুধে বোধহয় কাজ হচ্ছে। তাহলে স্যুপটা ভুল হয়নি, ঠিকই আছে। এ কি, তোমার বুঝি মাথা ধরল? হ্যাঁ, মাথাটা কেমন যেন, মাথাটা অ্যাকচুয়ালি এরকম কেন হচ্ছে? আমি জল আনবো? না না, আমি বরং জল নিয়ে আসছি। এমন করছে আপ্যায়ন যেন সত্যি ওর মাথার মধ্যে কিছু একটা হচ্ছে। সোনিয়া বলে, তুমি বসো, আমি জল নিয়ে আসছি। সোনিয়া জল আনতে যায়। এই ফ্ল্যাটে কোথায় রান্নাঘর, কোথায় টয়লেট, সবটাই এখন সোনিয়ার নখদর্পণে। জল এনে যখন সামনে দাঁড়ায়, তখন দেখে আপ্যায়ন ঘুমিয়ে পড়েছে। সোনিয়া অনেকটা নিশ্চিন্ত হয়, জলের গ্লাসটা পাশেই রাখে। এমন সময় সে দেখে মাথার কাছে যেখানে টেবিল ল্যাম্পটা আছে, সেখানে কাঁচের গ্লাসে এক গ্লাস জল ঢাকা। এই জলটা বোধহয় ওই শোবার আগে সবসময় রেখে শোয়। কাজেই আপ্যায়নের জন্য আনা গ্লাসের জলটা না খেয়ে ওই পাশে রাখা জলটা খেয়ে সোনিয়া চুপ করে শুয়ে থাকে। না, ঘুমোলে হবে না, একে নজরে নজরে রাখতে হবে। তারপরে তো সকালে উঠে আসল খেলা, ব্ল্যাকমেলের খেলা। কিন্তু কখন যেন ঘুমে চোখটা বন্ধ হয়ে আসে সোনিয়ার। খুব ঘুম, গাঢ় একটা ঘুম। পরের দিন সকালে সোনিয়ার যখন ঘুমটা ভাঙে, তখন সে নিজেকে আবিষ্কার করে একটা বদ্ধ ঘরে। চারিদিকে আলো ঢুকছে না এমন একটা ঘর, গুম ঘরের মতো। সোনিয়ার হাত পা কিছুই বাঁধা নেই, হাউস কোটটাই পরনে পড়া। কিন্তু ঘরটা বিভৎস নোংরা, পচা গন্ধ। মনে হচ্ছে যেন এটা বেসমেন্টের লুকিয়ে রাখা কোনো একটা ঘর। সোনিয়া প্রথমে ভাবে হয়তো সে স্বপ্ন দেখছে, পরে বুঝতে পারে না, স্বপ্ন নয়, কেউ আছে, হেল্প হেল্প। সোনিয়া বুঝতে পারে আপ্যায়ন তাকে হয়তো ব্ল্যাকমেল করেছে। এতদিন সে ব্ল্যাকমেল করত, এখন তাকে ব্ল্যাকমেল করা হয়েছে। কাজেই হেল্প হেল্প চিৎকার করতে থাকে সোনিয়া।
দরজা পিটাতে থাকে। আপ্যায়ন, আপ্যায়ন প্লিজ আমাকে ছেড়ে দাও, দেখো আমি আমি আপ্যায়ন বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। বেশ কিছুক্ষণ চিৎকার করার পর চুপ মেরে যায় সোনিয়া, কারণ দরজার কাছে কেউ একটা দাঁড়িয়ে। এই গুমোট ঘরের সামনের ঘরটায় যে আলো জ্বলছে অথবা সূর্যের আলো পড়েছে তা স্পষ্ট, কারণ সামনে দিয়ে যাতায়াত করা ব্যক্তির একটা ছায়া বারবার আসছে আর যাচ্ছে। আচ্ছা, আপ্যায়নের এত বড় ফ্ল্যাটে কোনো কাজের লোক কি নেই? কেউ আছে? হেল্প! দরজাটা খুলে যায়। দরজাটা খুলতেই সূর্যের আলো সোনিয়ার চোখে পড়তেই তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। কে কি? আপ্যায়ন, এগুলো কি ধরনের আড্ডা? আমাকে বন্ধ করে কেন রেখেছো? আমি কি? কে 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 তুমি? চিনতে পারছো সোনিয়া রানী আমাকে? সোনিয়া ঘেমে স্নান করেছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে তার অতীতের এক ইতিহাস। রাজবল্লভ, রাজবল্লভ তুমি? চিনতে ভুল হলো না তো সোনিয়া রানীর? মনে আছে তাহলে? এখন তুমি বুঝবে ব্ল্যাকমেল করার শাস্তি কাকে বলে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো দেখো আমি 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 যা করেছি। তুমি যা করেছো সব নিজের ইচ্ছে করেছো, অজান্তে তো কিচ্ছু করনি আমার সোনিয়া রানী। আপ্যায়ন, আপ্যায়ন কোথায়? আপ্যায়ন আছে আছে, সে নিজে তোমাকে আগুয়া করে এনেছে, আমাকে ধরিয়ে দিতে এনেছে। সোনিয়া রানী, তুমি ভুল লোকের সাথে খেলে ফেলেছো, কখন ঘুমিয়ে পড়েছো টেরও পাওনি। ঠিক যেভাবে তুমি আমাদেরকে বধ করেছো, আমাদেরও তোমাকে ধরতে কম খেসারত দিতে হয়নি। একে একে ঘরের ভেতরে আরো 40 থেকে 55-র মধ্যে পুরুষ মানুষের প্রবেশ ঘটছে। গোমোট ঘরটা পুরুষ মানুষে ভর্তি। সোনিয়া এবার ভয় পেতে শুরু করেছে একটু একটু করে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি 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 আপনাদের অনেক টাকার লস করেছি, ক্ষতি করেছি। আমি কথা দিচ্ছি সব ফিরিয়ে দেব। আমাকে ছেড়ে দিন, এত বড় ক্ষতি করবেন না। আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সেগুলো তো আগে মনে রাখা দরকার ছিল সোনা রানী। বারে গিয়ে আমাদের সঙ্গে বন্ধুত্ব করে আমাদের সঙ্গে একই রকম ভাবে কাঁটা ফুটিয়ে আমাদের ফ্ল্যাটে এসে রাতে আমাদের খাবারে ওষুধ মিশিয়ে আমাদের অজ্ঞান করে পরের দিন তুমি কান্নাকাটি করতে, বলতে আমরা তোমার সম্ভ্রম নষ্ট করেছি। তারপর থেকে তোমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ট্রান্সফার করেছি আমরা, তবুও তুমি ছাড় দাওনি আমাদের। পুলিশের হুমকি দেখিয়েছ, ভয় দেখিয়েছ, আমাদের ফকির করে ছেড়েছ। সব ছেড়ে আমাদের বিদেশে যেতে বাধ্য করেছ। আর আমাদের মধ্যে আলোক ভাই, মনে পড়ে বন্ধুরা আলোক ভাইয়ের কথা? বেচারা তো আত্মহত্যা করলো তোমাকে ভালোবেসে। এই তোমার মতো মেয়ে মানুষগুলোর জন্যই আজ কত অল্প বয়সী মেয়েরা শুধু শুধু হিংস্রতার শিকার হয়। আমাকে আমাকে ছেড়ে দিন, আমি আর এরকম করব না। তা বললে হয় সোনিয়া রানী? আচ্ছা, তোমার পরিবারের লোকজন জানে তোমার এই কুকীর্তির কথা? যদি তোমার বাবা মাকে এখানে আনা হয়? না না, তা করবেন না। বাবা বাড়ি অসুস্থ, মাও খুব একটা ভালো নেই। হ্যাঁ দেখুন, আমি বলছি তো ভুল হয়ে গিয়েছে, আমি আর এরকম করব না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ঠিক তখনই আপ্যায়নের আগমন ঘটে। আপ্যায়ন, এগুলো কি হচ্ছে? সোনিয়া ওই গুমোট ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ঘরটা অপেক্ষাকৃত বেশ বড়, পুরনো জঞ্জাল আর পচা গন্ধ থাকা সত্ত্বেও ওকে আপ্যায়ন আটকে দিয়ে বলে, খবরদার, ওই ঘর থেকে একদম এই ঘরে প্রবেশ করার চান্স নেবে না তুমি। এগুলো কি হচ্ছে আপ্যায়ন? আমরা তো একসঙ্গে ছিলাম, আমরা কত ভালো মুহূর্ত কাটিয়েছি আপ্যায়ন। হ্যাঁ, আর তারপর আমার স্যুপের মধ্যে ঘুমের ওষুধটা মিশিয়ে ফেললে। তুমি এত বোকা? হ্যাঁ, এত বোকা তুমি?
এমন একটা ফ্ল্যাটে তোমাকে এনে রেখেছি যেখানে চারিদিকে ক্যামেরা রয়েছে, বেডরুমেও আমার মোবাইলের সাথে কানেক্টেড। তুমি কি ভেবেছিলে তোমার এই দুষ্কর্মটা আমার চোখে পড়বে না? আর তুমিও তো ঘুমোতে না সোনা। ওই মাথার কাছে যে জলটা ছিল তার মধ্যেই যে ওষুধ মেশানো থাকতে পারে তুমি সেটা কল্পনাও করতে পারোনি। তোমার কোনো খাবার খেয়ে আমি ঘুমাইনি, আর আমার জ্ঞানও হারায়নি। ওই 2 চামচ স্যুপ খেলে কখনো নেশা হয় না। তুমি ভেবেছিলে সবটা খেয়ে তবে আমাকে বোকা বানাবে। আমার ভুল হয়ে গেছে আপ্যায়ন, আমাকে ছেড়ে দাও প্লিজ প্লিজ। একে কি করা উচিত জসওয়ান্ত স্যার? আমাদের কাছে ছেড়ে দে বেটা। তোর বাবার মৃত্যু এর জন্য হয়েছে, তোর মনে আছে তো? আছে, সব মনে আছে। বাবা? কি বাবা? আলোক, আলোকের নাম মনে আছে? আলোক, আলোক। সোনিয়ার মনে পড়তে শুরু করে বেশ কয়েক বছর আগে, যখন সবে সে শহরে পা রেখেছে। বান্ধবী রিয়া ছিল তার, যে প্রত্যেকদিন রাত্রেবেলা বেরিয়ে যেত, ফিরত ভোরবেলা। এই হোস্টেলের ম্যানেজারের সাথে তার ওঠা বসা, এমনকি দারোয়ানকেও টাকা খাওয়াতো সে। মেয়েটা চট করে বড়লোক হওয়ার পথ পেয়েছিল, তার পথেই পা রাখতে চেয়েছিল সোনিয়া। আর সর্বপ্রথম ওর শিকার আলোক, মানে অলোক সান্যাল। সোনিয়া চুপ করে তাকিয়ে থাকে আপ্যায়নের দিকে। আপ্যায়ন বলে, আমার বাবার কি দোষ ছিল সোনিয়া? মানুষটা একা থাকতো। আসামের বাসিন্দা ছিলাম আমরা। আমার মাকে ভালোবেসে বাবা বিয়ে করেছিল। বিজনেসের সূত্রে বাবা শহরে মাকে নিয়ে চলে আসে। এখানে তখন বাসা ভাড়া থাকতো বাবা। আমার জন্ম হয়। আমাকে পড়াশোনা করাতে জীবনের সবটুকু দিয়ে দিয়েছিলেন ওনারা। এরপরে আমাকে বিয়ে দিয়ে বিদেশে পাঠালেন বিজনেস করতে। আমার স্ত্রী, সেও আমাকে সাহায্য করেছে প্রতি পদে পদে। তুমি বিবাহিত? বাহ, শুনে মনে হচ্ছে এমন শখ খেয়েছ অবিবাহিত পুরুষদের প্রতি বোধহয় তোমার বেশি আকর্ষণ বিবাহিতদের থেকে। সঙ্গে সঙ্গে সোনিয়ার মুখটা কালো হয়ে যায়। তুমি আমার বাবাকে প্রথম শিকার বানালে। আমার মায়ের মৃত্যুর পরে বাবা রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছিল। আমার স্ত্রী নিজে এসে নিয়ে যেতে চেয়েছিল বাবাকে, কিন্তু বাবা বললেন, না বৌমা, তোমরা ভালো থাকো। ওই বিদেশের মাটিতে কি আর আমার দেশের গন্ধ আর থাকবে? আর বিদেশ বিবইয়ে আমি গায়ত্রীকে খুঁজে পাবো না। ওই চঞ্চল দুষ্টু গায়ত্রী, যে কিনা আমার কিচ্ছু না থাকতেই আমার হাত ধরে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল, তার স্মৃতি আগলে আমাকে এখানেই থাকতে দাও। তোমরা সুখে থাকো। বাবা ধীরে ধীরে একাকিত্বের শিকার হয়। এরপরে বাবাকে আমি একটা স্মার্টফোন গিফট করে পাঠাই, আর সেইটাই হয় নষ্টের মূল। স্পাই সব জায়গায় হয়ে বেড়াচ্ছে এখন। একটা বিপজ্জনক জিনিস। ঘরে বসে মানুষের গতিবিধি এখন দেখাশোনা করা হয়, ক্যামেরার মাধ্যমে সব জানা হয়। এদিকে মানুষ কিছুই তার টের পায় না। বাবা বন্ধুর পাল্লায় পড়ে শেষ পর্যন্ত বাড়ি আসাও শুরু করলো। বাবার বন্ধুদের মধ্যে একজন ছিল অনিমেষ কাকু, যিনি অল্প বয়সে স্ত্রীকে হারিয়ে ওই মদের মধ্যেই বউ খুঁজে পেয়েছিলেন। কাজেই উনিই বললেন, আরে কি করছিস, সমস্ত দায় দায়িত্ব মিটে গেছে, ছেলে বিয়ে দিয়েছিস, বৌমা ভালো, তারা ভালো আছে, বৌদি চলে গিয়েছে, এইবার তো একটু নেশা ভাঙ কর। না রে বন্ধু, কোনোদিন করিনি, তাছাড়া গায়ত্রী পছন্দ করতো না। আরে বৌদি নেই তো, তা বৌদিকে মনে রাখার জন্যই কর। মদ খেলে বেশ ভালো চিন্তা মাথায় আসে। মাতালের পাল্লায় পড়লে সঙ্গ সত্যিই শেষ। আমার বাবারও তাই হয়েছিল। এখানে আসা শুরু করলো, মদ খাওয়া শুরু করলো। তারপর এই কালনাগিনীর সঙ্গে পরিচয় হলো বলে সোনিয়ার দিকে দৃষ্টি দেয় আপ্যায়ন। তখন তোমার বয়স কত অল্প সোনিয়া, তুমি তখন থেকেই ফাঁদ পাতা শুরু করে দিলে। আমার বাবাকেই তুমি প্রথম শিকার বানালে। প্রথমে বাবাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, বাবা গ্রহণ করলো। এরপরে তুমি বাড়ি এসে বাবাকে ঠিক চিনতে পেরে গেলে, কারণ বাবা তো আর এখনকার চালাক ছেলে মেয়েদের মতো
একটা ভুল প্রোফাইল পিকচার রাখেনি, বরং নিজের প্রোফাইল পিকচার রেখেছিল। কাজেই বাবাকে চিনতে তোমার কোনো অসুবিধে হয়নি। এরপরেই শুরু হলো তোমাদের ফোনে ফোনে কথা। তুমি বাবাকে উত্তেজনামূলক ভিডিও পাঠাতে, তোমার স্নানের ভিডিও পাঠাতে, ভিডিও কলও করতে এমন এমন মোমেন্টে যখন তুমি পোশাক চেঞ্জ করছো। তুমি জানতে অল্প বয়সী হোক বা বৃদ্ধ, তোমাদের এই আকর্ষণ তারা কিছুতেই কি বলবো ভুলতে পারবে না অথবা এড়াতে পারবে না। তুমি সেইভাবে আমার বাবাকে বধ করলে, তারপর চাললে তুমি তোমার মোক্ষম চালটা। অলোক, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো ডার্লিং। বলছি, আমরা তো বেশ কদিন ধরে দেখা করছি, কথা বলছি, কিন্তু তোমার আমাকে দেখে মনে হচ্ছে না আগের সোনিয়া আর এখন সেই সোনিয়া নেই। হ্যাঁ, সে তো মনে হচ্ছে। বেশ কদিন ধরেই তোমাকে দেখছি, তুমি কেমন যেন মন মরা। আমি না হয় গায়ত্রীকে হারিয়ে মন মরা, কিন্তু তুমি তো এখনো আমাকে হারাওনি। অলোক, আমি আমি বড্ড বেশি একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি। কি হয়েছে আমাকে বলো। আমরা তো বন্ধু নাকি? বন্ধু, যদি বন্ধু হও তাহলে আমাকে প্লিজ একটু হেল্প করবে। কি হয়েছে বলো। আমার বাড়িতে, মানে গ্রামের বাড়িতে প্রবলেম হয়েছে। আসলে আমার বাবা কাকা সকলের একটা বড় যৌথ পরিবার। সেখানে জমি সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তারা বলছে আমার বাবা নাকি আমার কাকাদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা, মানে কি বলবো, বাবাকে এখন প্রেশার দিতে পারছি না। বাবার শরীরটাও খুব খারাপ, দুবার সেরেব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে। এখন যে আমি এটা তো খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। টাকাটা কবে লাগবে? পরশু। আমার বাবা ভোলা ভালা মানুষ ছিল, সোশ্যাল মিডিয়ার এসবের সঙ্গে তারা ওয়াকিবহাল ছিল না, বরং তোমাকে বিশ্বাস করেছিল, কারণ তোমাকে ভালোবেসে ফেলেছিল। অল্প বয়সে তুমি বাবা জীবনে ভোরের ফুল হয়ে এসেছিলে। বাবা টাকা জোগাড় করে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। তারপর বেশ কদিন সব ঠিকঠাক। তুমি যখন দেখলে টাকাটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, তখন তুমি চাললে আরো একটা চাল। 50-এ কেন থামবে তুমি, বরং আরো 25 নিলে মিনিমাম 75। এরপরে আর কয়েক লাখ হলেই বিদেশ যাওয়াটা তোমার পক্ষে খুবই ভালো। শুধু বিদেশ যাওয়া না, বিদেশে সেটেল হতেও তুমি পারবে। তাই সমস্ত বন্দোবস্তগুলো তোমাকে এখন থেকেই করতে হবে। কাজেই তুমি যা চালাক চতুর মেয়ে। অলোক, তুমি দেখা করলে বাবার সাথে, এই ফ্ল্যাটে না, আমার পুরনো বাড়িতে। যেদিন দেখা করলে সেদিন ছিল ভারী বর্ষার রাত, আর সেই দিন আমার মায়ের মৃত্যু বার্ষিকীর দিন ছিল। তুমি এমন দিনে গিয়ে পৌঁছালে শাড়ি পরে যে আমার বেচারা বাবার মনে আরো বেশি দাগ কাটলো। তুমি সন্ধেবেলা গিয়ে বললে কালীঘাটে যাবে পুজো দিতে তোমার স্ত্রীর নামে। বাবার মনের খবর ততদিনে তুমি জেনে গিয়েছো। বাবাও যে মাকে নিয়ে প্রায় কালীঘাটে যেত তুমি সেটাও জানতে। ওটা ওনাদের প্রেম করার জায়গা ছিল। বেচারা বাবা তোমার মধ্যে আমার মাকে খুঁজলো। ছি, আমার মায়ের সঙ্গে তোমার তুলনা করলো। কালীঘাটে গিয়ে বাবা তোমাকে সিঁদুর পরানোর জন্য ব্যস্ত হয়ে গেল। তুমি সামলে নিলে, বললে এখন নয় লক্ষ্মীটি, বোঝার চেষ্টা করো, আমি তোমারই, তোমাকেই বিয়ে করব। তাছাড়া বিপদে আপদে তুমি আমাকে সাহায্য করছো। আরো একটা ছোট্ট সাহায্য যদি করে দিতে। এবার কত? 25 লাখ। এবারে সেজ কাকা বাবার উপরে অত্যাচার করছে। বাবা চিন্তায় পড়লেন, কারণ বাবার অ্যাকাউন্টে অতটুকুই ছিল, সবটুকুই তোমাকে দিয়ে দিয়েছিলেন। পেনশনের টাকা যেটা নিজে তৈরি করে রেখেছিলেন পেনশন সিস্টেম করে, সেই টাকাটাই প্রতি মাসে তুলে বাবা নিজের খরচ চালাতেন। আমার কাছ থেকে 1 পয়সাও নিতেন না। এবার সেই ফিক্সড ডিপোজিট টাকাটা তুলে ফেললে বাবার তো আর চলবে না। কাজেই বাবা আমার কাছে চাইলেন। আমি বাবাকে প্রশ্ন করতেই ধমক খেলাম। বললেন, তোমাকে ছোট থেকে বড় করেছি, তোমার যখন টাকা লেগেছে তখন একবারও তুমি জানতে চেয়েছো কিছু, নাকি আমি কোনো কৈফিয়ত তোমার কাছে দিয়েছি? তোমার লেগেছে, তোমাকে দিয়ে দিয়েছি। জানতে চাইনি কিসে লাগাচ্ছ বা খরচ করছো, কারণ তোমার ওপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল। কাজেই ঠিক আছে বাবা, পাঠিয়ে দিচ্ছি। আমি আর আমার স্ত্রী অনেক কষ্টে জোগাড় করে বাবাকে টাকাটা পাঠালাম। তারপর থেকেই শুরু হলো বিপত্তি। দিন 7 পরও বাবাকে ফোন করি, ফোনে পাই না।
বিদেশ থেকে তো চলে আসাটাও সম্ভব না। শেষ পর্যন্ত রাজ্জাক কাকার ফোনে আমার আমার সম্বিত ফিরল। শহরে এলাম, বাবার শেষকৃত্যটাও করতে পারিনি, কারণ বাবার পচা গলা দেহটা আবিষ্কার করেছিল কাকারা। বাবা আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে। লিখে রেখে গিয়েছিল নোটের মধ্যে, সুইসাইড নোটে তোমার নামটা। তোমার নামে থানায় কোনো কেস যদি আমি করি, তবে তুমি সেটা করতে চাইতে না, কারণ তুমি ভালোবেসে ফেলেছিলে সেই মেয়েটিকে। সোনিয়া, চালে ভুল হয়ে গিয়েছিল। তোমার পিকচার যেগুলো তুমি পাঠাতে না, সেই অশ্লীল ছবিগুলোকে সুন্দর করে বাবা নিজের দেয়ালে বাঁধিয়ে রেখেছিলেন। আর সেইখান থেকেই তোমাকে আমার চেনা। আর আমিও চাইছিলাম তোমাকে ফাঁদে পাবার। অনেকগুলো বছর সময় লেগেছে আমার। এই প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে খবর নিয়ে যখন জানতে পারলাম সবাই তোমার শিকার, তখন শিকারকেই না হয় আজ একটু স্বীকার করি আমরা। আমায় ছেড়ে দাও, আমার বাবা মা জানতে পারলে আত্মহত্যা করবে। করুক, করুক আত্মহত্যা, তোমার মতো মেয়ে থাকার থেকে না থাকা ভালো। কথাটা বলেই আপ্যায়ন ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গটগট করতে করতে চলে গেল। সোনিয়া বুঝতে পারল সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে আপ্যায়ন, এই দরজা সে খুলবে না। ঘরটা গুমোট অন্ধকার, আর চারিদিকে সব নেকড়ে পশুগুলো জিভ বের করে দাঁড়িয়ে রয়েছে সোনিয়াকে ছিঁড়ে খুঁড়ে খাবার জন্য। সোনিয়ার ওপরে ঝাঁপিয়ে পড়ে রাজ্জাক, ওর পোশাক বেআব্রু করে ওকে সম্পূর্ণভাবে নগ্ন করে ছাড়ে। তারপর ওর শরীরের ওপরে এলো পাথারি কামড়ে আঁচড়ে ওকে খেতে শুরু করে প্রত্যেকটা মানুষ। সবাই যেন সব কিছু হারিয়ে ক্ষুধার্ত হিংস্র পশুর মতো তার ওপরে চেপে বসেছে। কেউ তার হাত চেপে রেখেছে, কেউ পা। এমন সময় সেখানে একটা আলোর জ্যোতির মতো কার একটা উপস্থিতি। গোটা ঘর যখন অন্ধকার, তখন ভেন্টিলেটরের ভেতর থেকে একটা সরু আলোর প্রবেশ। দাঁড়িয়ে গেল প্রত্যেকটা পুরুষ মানুষ। সোনিয়ার চোখে তখন জল, তার সারা শরীরে তখন ক্ষতের ব্যথা। কোথাও সিগারেটের ছ্যাঁকা, কোথাও নখের আঁচড়, কোথাও বা দাঁতের কামড়। আলোক রশ্মিটা ঘরে ঢুকতেই রাজ্জাক কাকা হঠাৎ বলে উঠলেন, ছেড়ে দে, সবাই ছেড়ে দে ওকে। আপ্যায়নকে ফোন করে ডাক, দরজাটা খুলে দিতে বল। ও আমাদের ক্ষতি করতে পারে, আমরা ওর ক্ষতি করব না, বরং ওকে এই অবস্থায় রাস্তার বাইরে ফেলে দিই। ও ভিডিও কল করে ওর শরীর দেখিয়ে খুব টাকা ইনকাম করতে চায় না, ভাইরাল হতে চায়, তো ও তাই হোক। নগ্ন অবস্থায় সারা রাস্তায় ঘুরে বেড়াক, হোস্টেলে ফিরুক, ওর বাবা মা ওর ছবি দেখে ওর কীর্তির কথা জানতে পারুক। এটাই ওর জীবনের সব থেকে বড় শাস্তি হবে। আর এখন তো সকাল, কাজেই খোলা আলোর মধ্যে ওর সম্ভ্রম নষ্ট হওয়ারও কোনো চান্স নেই। এগুলো কি বলছিস রাজ্জাক? ও আমাদের কত বড় ক্ষতি করেছে, আমাদের বিজনেস, আমাদের জমানো টাকা, এমনকি এমনকি বৌদির সঙ্গে তো সম্পর্কটা, সব মানছি। তাই বলে সৃষ্টিকর্তা আমাদের এমন করে একটা মেয়ের ক্ষতি করতে বলেনি। ওর সারা শরীরে যা দাগ করার আমরা করে দিয়েছি। ওর এই সুন্দর মুখের মধ্যে সিগারেটের ছ্যাঁকা দিয়ে ওর সৌন্দর্য শেষ করে দিয়েছি। আর ওর ব্যক্তিত্ব সম্মান নষ্ট করার জন্য ওর পোশাক না ছাড়া ভিডিওই যথেষ্ট। কোনোদিন কোনো ছেলে ওর সঙ্গে সংসার করবে বলে তোর মনে হয়? নাকি ও কোনোদিন আয়নার দিকে তাকিয়ে মুখ দেখতে পারবে বলে মনে হয়? আপ্যায়ন, বেটা, দরজাটা খুলে দাও। আপ্যায়ন দরজা খুলতেই প্রত্যেকটা পুরুষ ঘর থেকে বেরিয়ে পড়ে। সোনিয়া চুপ করে সে আলোর জ্যোতির দিকে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে কেউ একজন ওকে ভালো হতে বলছে, বলছে এখনো সময় আছে, পরিবর্তন হও, দিন তোমার সামনে পড়ে, সবে তুমি এখনো যুবতী, বার্ধক্যে আসনি, এখনো পর্যন্ত কাছের মানুষকে ত্যাগ করনি, ভালোবাসা পাওনি পরিপূর্ণভাবে, সংসার তো করনি, তাই সংসারের সারমর্মটাও তুমি বোঝো না। যৌবন যখন আছে তখন সেটাকে কাজে লাগাও, সেটাকে বিপথে যেতে দিও না।
ঘাড় ধাক্কা দিয়ে সোনিয়াকে ফ্ল্যাট থেকে বার করে দেয় আপ্যায়ন। সোনিয়ার শরীরে একটা পোশাক নেই। দিনের আলো ফুটেছে, শহরের রাস্তায় তখন জনকোলাহলে সম্পূর্ণ ভর্তি। সোনিয়া সবার দৃষ্টির মধ্যে পড়ছে। ওর শরীরের বিদগ্ধ ঘা, ওর সারা মুখে সিগারেটের ছ্যাঁকা, পিঠে, পায়ে, পেটে, এমনকি ওর বক্ষ বিভাজিকার সেই বিপজ্জনক জায়গার তিলটাকেও এখন হাত দিয়ে ঢাকতে চাইছে সোনিয়া। যেই নগ্ন শরীরটা দেখিয়ে ও পুরুষ মানুষকে আকৃষ্ট করে তাদের ক্ষতি করত, আজ সেই নগ্ন শরীরটাই ওর কাছে বিপদের আরো কারণ হয়ে দাঁড়িয়েছে। কত বুভুক্ষ নেকড়েরা মানুষরূপী ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে। সোনিয়ার হোস্টেলটা অনেকটা দূরে, কাঁদতে কাঁদতে কতটা পথ ঝেঁকে যেতে হবে, এমনকি থানাও সামনে নেই। তবে লোকাল পুলিশকে কে যেন একটা খবর দিয়েই দিয়েছিল। পুলিশের ভ্যান সামনে দাঁড়াতেই সেখান থেকে লেডি কনস্টেবলরা বেরিয়ে ওর গায়ে চাদরটা জড়িয়ে দিল। পেছন ঘুরে তাকিয়ে সোনিয়া দেখল সেই সাদা রঙের আলোটা একটা জ্যোতি। আচ্ছা, ওই আলোটা কি ওর ভালো হয়ে যাওয়ার প্রতীক, নাকি অলোকের কোনো বিদেহী দেহ যা আজও সোনিয়াকে ভালোবাসে? বছর 15 পরের ঘটনা। সোনিয়ার বিয়ে হয়নি, সে গ্রামের বাড়িতেই থাকে। ওর ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর অনেক কেস হয়েছে, আর কেসে যার যার নাম উঠে এসেছে প্রত্যেকেই ওর বিরুদ্ধে। এমনকি ওর অ্যাকাউন্ট ঘেঁটে সমস্ত প্রমাণ পাওয়া গিয়েছে। যাদের যাদের টাকা আত্মসাৎ করেছিল সোনিয়া, তারা প্রত্যেকে টাকা ফেরত পেয়েছে। সোনিয়া প্রায় 7 বছর জেল খেটেছে। জেল থেকে বেরোনোর পর দিদি, বাবা, মা কেউ ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করেনি। সোনিয়া আজ আসাম থাকে। হ্যাঁ, সেখানে বাচ্চাদের টিউশনি পড়ায়। ওর এই বিভৎস মুখটার প্রতি কোনো পুরুষেরই আর কোনো ভালোবাসা নেই, আর ওরও সৌন্দর্য নিয়ে আর কোনো গর্ব হয় না। এখন খেয়ে পড়ে বেঁচে থাকার মতো টাকা হলেই যথেষ্ট। আর ঠকানোর ব্যবসা কখনো তো সোনিয়া আর করেই না। নাম বদলিয়ে সে আজ সোনালি হয়েছে এবং বাচ্চাদেরকে শেখাচ্ছে, শোনো বাচ্চারা, মোবাইল ফোন খুবই বিপজ্জনক একটা জিনিস। তোমাদের এখনো বয়স হয়নি মোবাইল ফোনে ঘাটার। বয়স যখন হবে বাবা মারা নিজে তোমায় কিনে দেবে। আর হ্যাঁ, কখনো কিন্তু কারো ক্ষতি করো না, কারণ ক্ষতি করে আর যাই হোক জীবনে কখনো উন্নতি করা যায় না। কেন মিস, উন্নতি কেন করা যায় না? তুমি বুঝি কারো ক্ষতি করেছ? না, আমি কি জানি। ক্ষতি করলে যে নিজের কত বড় ক্ষতি হয় তার প্রকৃষ্টতম উদাহরণ সোনিয়া আজ নিজে। তবে সেই ক্ষতির কথাও কাউকে জানাতে পারল না সোনিয়া। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।